আপনি কি বিশ্বাস করবেন, আমরা 203 যখন প্রেগনেন্ট ছিলাম, আমাদের শাশুড়ি মা আমাদেরকে নিজ শ্বশুরবাড়িতে জায়গা দেননি। একটা মেয়ে যখন মা হতে চলেছে তখন সে চায় যত্ন, ভালোবাসা। এরপর সবচেয়ে বেশি যে জিনিসটা চায় সেটা হচ্ছে নিরাপত্তা। আর তখনই যদি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, ঘটনাটা কেমন হৃদয় বিদারক না? আজকে আমি শেয়ার ফ্যামিলি ফান চ্যানেলের পক্ষ থেকে ছোট সতীন আপনাদের সাথে আমার সতীন হওয়ার প্রথম দিকে যে যন্ত্রণাময় বাস্তব অভিজ্ঞতাগুলো আছে সেগুলোই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর প্রেগনেন্সি জার্নি নিয়ে আগে আরেকটা ভিডিও বানানো হয়েছিল, কিন্তু সেই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট টপিক্সই বলতে পারেন আপনাদেরকে বলতে ভুলে গেছি, যেটা নিয়ে আজকে আমার ভিডিও, যে আমাদের শাশুড়ি মা কেন আমাদেরকে বাড়িতে জায়গা দেননি, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ও হ্যাঁ, তার আগে আপনাদেরকে আরেকটা অ্যানাউন্সমেন্টই বলতে পারেন, দিয়ে রাখা ভালো। আমরা 203 মিলে প্ল্যান করছি যে আমরা রমজান মাস প্রত্যেক দিন রাত 10টায় লাইভে আসবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই লাইভে থাকার চেষ্টা করবেন, কারণ প্রথমবার লাইভে আসার পর আমরা 203 আপনাদের এত পরিমাণে ভালোবাসা পাইছি। তারপর মনে হলো যে না, এখন প্রত্যেক দিনই লাইভ করি, কারণ আপুরা এত বেশি ভালোবাসা দিতেছে, আমি তো খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। তো অলরেডি আমাদের 2টা ব্লগ করা, 2টা লাইভ করা হয়ে গেছে। আপনারা চাইলে যারা মিস করে ফেলছেন তারা দেখে আসতে পারেন। তো এখন আসি আসল কথায়, যে আমাদের শাশুড়ি মা কেন আমাদেরকে প্রেগনেন্ট অবস্থায় বাড়িতে জায়গা দেয়নি। আসলে আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি মা আমার সতীন হওয়ার বিষয়টা মেনে নিতে পারে নাই। তো যার কারণে যে সে তার বাড়িতে আমাদেরকে জায়গা দেয় নাই। তার প্রধান কারণ এটা হতে পারে যে সে ভাবছিল আমি যেহেতু একটু কম বয়সী, অল্প বয়সে কোনো একটা হয়তো ভুল করে ফেলছি, না বুঝে কিছুদিন পর চলে যাব, এরকম কিছু ভাবছিল। তো যার কারণে ঝামেলা ঘরে উঠাইতে চায়নি আর কি, এক কথায় সোজা সাপটা ভাষায় বলতে গেলে। তো তারপর আমরা 4 মাস শ্বশুর বাড়িতে ছিলাম না, এই যে এখন আমাদেরকে যে বাড়িতে দেখতে পাচ্ছেন, 4 মাস আমরা ভাড়া বাসায় থাকতে হয় আমাদেরকে। এই সেই ভিডিওর ক্লিপ যেটার কথা আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম। এখানে আমাদের সম্পূর্ণ পরিবার উপস্থিত ছিল, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো এরপর ভাড়া বাসায় থাকার পর আমার শাশুড়ি মা আবার কিছুদিন আমাদের সাথে ছিল। যখন 2-2.5 মাস কেটে গেছে, তারপর গিয়ে ছিল কয়েকদিন, দেখার জন্য যে আমাদের মধ্যে সম্পর্কটা কেমন, ঠিকঠাক আছে নাকি, না কোনো ঝামেলা হয়েছে, আমি চলে যেতে চাইতেছি, এই টাইপ কোনো সমস্যা আসলে হচ্ছে নাকি। তো দেখতে পারছে যে না, কোনো কিছুই সমস্যা নাই, ঠিক আছে। তো তখনও অবশ্য সে আমাদেরকে এই বাড়িতে আনে নাই। ওই যে বললাম 2-2.5 মাসের টাইমে গিয়ে কিছুদিন ছিল, তারপরও যে বাসায় আনে নাই। 4 মাস হওয়ার পর যখন তার মনে হয়েছে যে না, এখন সব কিছু ঠিক আছে, তারপর আমরা দুইজনই প্রেগনেন্ট, এখন আনা দরকার। আর আমিও তো 4 মাসের টাইমে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি। তারপর যে সব কিছু মিলে আমাদেরকে বাড়িতে আনা, কিন্তু এর আগে সে কেন আনে নাই, এই একটা কারণেই, যে আমি সতীন হয়েছি কম বয়সে, আমি হয়তো কিছুদিন পর চলে যাব, এই জন্যই মিলে আমাকে বাড়িতে আনে নাই। ভাড়া বাসায় আমাদেরকে কি বলে কত যে সমস্যার সম্মুখীন হইতে হয়েছে একমাত্র আল্লাহ জানে। যেহেতু ওই যে একটু আগেই বললাম আমরা কম বয়সী, শুধু আমি না, আমরা 3 জনই একটু বয়সে কম। তো সেই জায়গায় যে ভাড়া বাসায় সব কিছু মেনটেন করা, আর জানেনই তো মালিকরা ঠিক কেমন হয় ভাড়া বাসায়, একটু করে। যদিও বা আমাদের ভাড়াটিয়া আন্টি আঙ্কেল ভালোই ছিল, তাও একটু তো ঝামেলা থাকে এটা সেটা নিয়ে। তো যার কারণে আমাদের ভালোই ঝামেলা পোহাইতে হয়েছে সতীন হওয়ার শুরুর দিকটা। এখন আলহামদুলিল্লাহ সব ধরনের ঝামেলা প্রতিকূলতা পেরিয়ে আমরা 203 আমাদের জামাই বাচ্চারা মিলেমিশে আসছি, হ্যাপি একটা ফ্যামিলি। এমন যাতে আজীবন থাকতে পারি, আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। কারণ এত কষ্ট করছি, তারপর প্ল্যান করে এর আগে প্ল্যান করে 2 বেস্ট ফ্রেন্ড সতীন হয়েছি, যাতে আমাদের বন্ধুত্ব কখনো নষ্ট না হয়, 2জন একই সাথে একই সংসারে মিলেমিশে থাকতে পারি। তারপরও যদি ভেঙে যায় তাহলে তো এর থেকে খারাপ কিছু আর হয় না। তা ভেঙে যাওয়ার কথায় আমরা যাব না, কারণ আমরা চাই না আমাদের মাঝে কখনো এরকম কিছু হোক। আমরা সবসময় ভবিষ্যতে মিলেমিশে থাকতে চাই ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন তো শুনলেন আমার শাশুড়ির একটা খারাপ দিক, যে সে খারাপ দিক না, এটা নর্মালি বলতে পারেন, আমার কাছে তো নর্মালি মনে হয়। কারণ যে কেউ এই জিনিসটা মানবে না, কারণ সচরাচর তো এইরকম ঘটনা ঘটে না যে কেউ নিজ থেকে সতীন হইতে চাইতেছে। তো তাদের কাছে ব্যাপারটা একটু অন্যরকমই লাগছে। তাদের কাছে কেন, সবার কাছে একটু অন্যরকম লাগে যে নিজ থেকে সতীন হইতে চায়, এটা আবার কোনো ব্যাপার। তো এখন আমার শাশুড়ির কিছু ভালো বৈশিষ্ট্য আমি বলি। তো আমি যেহেতু প্রেগনেন্সি টাইমে অনেক অসুস্থ ছিলাম, যারা ব্লগটা দেখেননি দেখে আসতে পারেন। তখন যে আমার সবচেয়ে কেয়ার করা বলেন, তারপর আমার কি কি মেডিসিন লাগবে, ডাক্তারের কাছে কখন যাইতে হবে, সেই দিকটা কিন্তু আমার শাশুড়ি মাই সামলাইছে। কারণ সে যেহেতু একজন নার্স, এইসব জিনিস ভালো বুঝে। তো বাড়িতে আসার পর থেকে আমার খাওয়া দাওয়া,
তারপর মানে যাবতীয় সমস্যার জন্য কি কি করতে হবে সব কিছু সেই হচ্ছে দেখাশোনা করছে, সবচেয়ে কেয়ার এইসব দিক দিয়ে কেয়ার বেশি সেই করছে। তারপর ডিউটি করে এসে সে ফার্স্টে আমার আগে খোঁজ নিত, যেহেতু আমি একটু অসুস্থ, যে আমার অবস্থা কেমন, শরীর তো অনেক বেশি দুর্বল হয়ে গেছে, শুকিয়ে গেছো, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করতেছো না কেন, বমি করতেছো বলেই কি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে এমন কিছু? আসলে আমি কি বলবো গাইস, আমি 3 বেলা বমির ওষুধ খাইতাম, তারপরেও হচ্ছে আমার বমি হইতোই। এরকম একটা অবস্থা, তো আমি খাওয়া দাওয়া ছাড়বো না তো কি করব? যাই হোক, প্রেগনেন্সির 4 মাস পর থেকে হচ্ছে আমি আমার সতীনের কেয়ারের পাশাপাশি আমার শাশুড়ির কেয়ারও পাইছিলাম। আসলে ফার্স্টের দিকে হচ্ছে সে আমাকে মানতে পারে নাই, দেন আমার সব কিছু দেখে তার ভালো লাগছে, যার কারণে হচ্ছে সেও আমার অনেক অনেক কেয়ার করছে। আলহামদুলিল্লাহ, আমি মানে ভাবতেও পারি নাই যে আমি এত ভালোবাসা পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এখন একটু অসুস্থ, যেটা আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন। আর তার পাশাপাশি আমার একটা সমস্যা হয়েছে, এই যে ঠোঁটের এই সাইডগুলোতে জঠোসা মনে হয় বলে এটা নেই, তো ফার্স্টে এইদিকে হয়েছিল, এটা ভালো হয়েছে, অনেক দিন লাগছে এই সাইড এটা ভালো হইতে, এটা জাস্ট ভালো হইতে দেরি হয়েছে। আর এই সাইড দিয়ে আরেকটা উঠছে, এগুলা যে এত যন্ত্রণা, যার হয়েছে একমাত্র সে এগুলার যন্ত্রণা বুঝবে। মানে মনে করেন যে ভাত খাওয়াটা আমি একটু করবো, তখন মনে হয় যে একদম ছিঁড়ে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এটা তো গেল হা করার কাহিনী, ভাতটা নলাটা মুখে দিব, এরপর আবার এদিকে হচ্ছে তরকারির ঝোল লাগে নাই, তারপরেও মনে হয় যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। মানে আমি যে কি একটা পেরেশানির মধ্যে আছি, এগুলা নিয়ে আমার জন্য দোয়া করবেন গাইস, আপনারা, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের শাশুড়ি মা আমাদের 2 সতীনকে কেন প্রেগনেন্ট অবস্থায় নিজ শ্বশুর বাড়িতে জায়গা দেয়নি। আসলে জায়গা দিবে কি, আমরা তো মানে আমাদেরকে আসতেই দেয়নি, আর জায়গাতেও তো অনেক দূরের কথা। যাই হোক, সে এখন অনেক রিগ্রেট ফিল করে যে সেই দিন যদি সে আমাদেরকে হচ্ছে বাড়িতে না আনতো, তাইলে আজকে কত সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি থেকে সে দূরে থাকতো। তো যার কারণে হচ্ছে সে এখন অনেক খুশি আছে আলহামদুলিল্লাহ। এখন আর আমাদের মাঝে কোনো ঝামেলা নেই, সব ধরনের ঝামেলা একদম ফার্স্টের দিকে হয়েছে। মানে কি যে আমাদের ঝামেলা, যন্ত্রণা, বাধার সম্মুখীন হইতে হয়েছে, কত কত বাধার পরে আমরা আজকে এই জায়গায় আপনারা আমাদেরকে দেখতেছেন। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে একসাথে রাখছে, সব কিছু সুন্দর ঠিকমতো আছে। তো আপনাদের সাথে হচ্ছে আমি আজকে একটা ভিডিও ক্লিপ শেয়ার করব, সেটা হচ্ছে দ্বিতীয় রমজানের। তো ওই দিনের পরিবেশটা একটু অন্যরকম ছিল, যার কারণে হচ্ছে আমি একটা শর্টস নিয়ে রাখছিলাম, সামান্য একটু ক্লিপ আমি রেখে দিছি। যদি আবার ব্লগ করি তখন হচ্ছে আপনাদেরকে ওইটা আমি একটা ব্লগের সাথে অ্যাড করে দিয়ে দিব আর কি। আর আলসেমির কারণে তো এমনিতেই 200 দিন ব্লগ করা হয় না, তারপর আবার রমজান আসছে, রমজান মাস আসলে তো সব কিছু মিলিয়ে আমাদের হচ্ছে যারা গৃহিণী আরও বেশি ব্যস্ততা বেড়ে যায়। তো যার কারণে হচ্ছে এখন আরও আগে ব্লগ করা হয় না। তো যাই হোক, আমরা যেহেতু বলছি যে লাইভ করব, অবশ্যই আমরা রাত 10টায় লাইভে থাকবো, আপনারা সবাই থাকার চেষ্টা করবেন। ব্লগ না পান, লাইভ দিয়ে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে যাবেন, যদি আমরা লাইভে হচ্ছে পরিচিত হওয়ার জন্য যাই। তো গাইস, এতক্ষণ কথা খুঁজে পাচ্ছিলাম না, এখন আবার বেশি পক পক করতেছি, আপনারা গিয়ে আমাদের ওই ভিডিও ক্লিপটা দেখে আসুন। আসসালামু আলাইকুম গাইস, এই ব্লগটা কবে আপলোড হবে আমি জানি না, কিন্তু এই কাহিনীটা হচ্ছে দ্বিতীয় রোজার দিন, আর আপনারা আমাদের রেগুলার ব্লগ পাচ্ছেন না, কারণ আমি আমার সতীন আমরা দুইজনই খুব অসুস্থ। তো এখন আমি আসছিলাম হচ্ছে এই যে ছাদে কাপড় দিতে, পুরো ছাদ একদম কাপড়ময় হয়ে গেছে, কিন্তু এতগুলা কাপড় ধুইলাম কষ্ট করে, এসে দেখি যে পুরা মানে কুয়াশা কুয়াশা হয়ে আছে। এই গরমকালে এত কুয়াশা কোত্থেকে আসলো, মানে গরম পড়ে গেছে দেখা ভারী কম্বল সব উঠাই ফেলছি, এখন হচ্ছে যে পাতলা কম্বলগুলো ধুয়ে দিচ্ছে, এগুলো লাগবে এই কারণে। কিন্তু আমার তো সম্পূর্ণ কষ্টই বৃথা চলে গেল গাইস। এই সবগুলো কাপড় কিন্তু আমি একা ধুইছি, আর আমার সতীন অলসটায় পুরা পুরা ঘুমাইতেছে। জীবনটাই তেজপাতা গাইস। আপনাদের এলাকায় কি দ্বিতীয় রমজানের দিন সকালবেলা এরকম হয়েছিল নাকি? তা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন। আর আমি আপনাদের কমেন্ট করতে অনেক পছন্দ করি এবং রিপ্লাইও দিয়ে থাকি, তাই আপনারা যারা মানে কমেন্ট করে হতাশায় ভুগেন, রিপ্লাই পান না বলে, আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনারা কিন্তু রিপ্লাই পাবেন আমাদের থেকে।